শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 4 দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। উত্তরায় সড়ক অবরোধে দিনভর চরম ভোগান্তি। সংসদ ভবনের সামনে অবস্থান। আমাদের কলেজ পড়ছে ফার্মগেট এলাকা, আমরা তেজগাঁও কলেজের গেট দিয়ে ঢোকার সময় আমাদের পানি একটু, আমরা এই পানিতে আমরা পরীক্ষা দিতে যাই। আমরা চাচ্ছি যে কালকের এক্সামটা না দেওয়ার জন্য, যে এরকম তো অন্য জায়গায় ঘটছে। আমাদের যে দাবিটা সে সুস্থভাবে মেনে নিক, এটাই আমাদের চাই। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ মন্ত্রীর। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে দেয়া হবে পুরো নম্বর। আমার ব্যক্তিগত মন্তব্য সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্টার্টআপের জন্য আইসিটি বিভাগে 500 কোটি টাকার তহবিল গঠন। 5 কোটি পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। দিল্লিতে হুঙ্কার দেয়া হাসিনা পাবেন না আত্মসমর্পণের সুযোগ। সংসদে আইনমন্ত্রী। বন্দি বিনিময় চুক্তিতে ফেরানোর তাগিদ দেয়া হচ্ছে ভারতকে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। দুর্গতদের দ্রুত ত্রাণ দেওয়ার নির্দেশ মন্ত্রী। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র ব্যাপক সংঘাত। পাল্টাপাল্টি সামরিক স্থাপনায় হামলা। ভারতীয় নাবিক নিহতের ঘটনায় তেহরানের দূতকে তলব করে প্রতিবাদ নয়াদিল্লি। এমবাপ্পে ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। হাই ভোল্টেজ সেমিতে রাতে মুখোমুখি ফ্রান্স স্পেন। কাল মেসির আর্জেন্টিনা, হ্যারি কেইনের ইংল্যান্ডের লড়াই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। রাতেও সংসদ ভবনের সামনে অবস্থান নেন তারা। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলাও হয়েছে বিক্ষোভ। দেশের অতিবৃষ্টি এবং বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সোমবার দিনভর আন্দোলন করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। বিকেলে পুলিশি বাধা ভেঙে সংসদ ভবনের দিকে যাত্রা করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল। ঘটনাস্থলে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। শিক্ষামন্ত্রী যেটা বলছে যে বাংলাদেশে আমেরিকার মানে পড়াশোনা হবে, আমরা কখনো দেখিনি আমেরিকার স্টুডেন্টসরা কখনো ক্রমশমান পানি দিয়ে কখনো পরীক্ষা দিতে গেছে, এটা আমরা দেখি নাই। যত কলেজ আছে আমরা অধিকাংশ কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়েছি। কেউ তার নিজ উপজেলায় হয়েছে, কেউ বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যেখানে আছে সেইখানে আর কি একত্রিত হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে সংসদে প্রবেশ করা নিয়ে কথা কাটাকাটি হলে শিক্ষার্থীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাত 10টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তৈরি হয় গাড়ির জট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমাদের দাবি হচ্ছে যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের আবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রী মিলনে পদত্যাগ করতে হবে। আপনারা যদি আমাদেরকে সন্তানের মতো দেখেন, আমরাও আপনাদেরকে পিতার মতো শ্রদ্ধা করব। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড করা হোক। অনেক স্টুডেন্টের এর জন্য পরীক্ষা খারাপ হয়েছে, অনেকে দিতে পারে না। এটার জন্য যে একটা স্টুডেন্টের একটা বছর লস যাবে, সবার ফ্যামিলির সিচুয়েশন এক না। তো শুধু সুবিধা দিল চট্টগ্রামবাসীরে, আর ঢাকা শহর বিভিন্ন জেলার পোলাপানরা যে সুবিধা দিল না, এটা বৈষম্য হয়ে গেল না।
এদিকে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সরকার আলাপ আলোচনা করছে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিতকরণের বিষয়। এই আলোচনার সাথে আমরাও একমত, কিন্তু বাকি যে আলোচনাগুলো এগুলো কোনো যুক্তি হতে পারে না। আলটিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল হবে এবং তৃতীয় কোনো পক্ষ তাদের আন্দোলনের মধ্যে ঢুকে এটাকে একটা সাবোটাইজ করার উপক্রম হচ্ছে। আমরা সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দিয়েছি। রাজধানীর পাশাপাশি একই দাবিতে দিনব্যাপী বিক্ষোভ হয় রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামেও। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তার মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয় উল্লেখ করে কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সংসদে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বন্যা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আবার নেওয়া হবে পরীক্ষা। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য দেওয়া হবে পুরো নম্বর। পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান মন্ত্রী। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। নতুন উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। হয়েছিল খুবই সাধারণ একটি আইডিয়া থেকে, এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক পাবেন তার ন্যায্য মূল্য। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, উদ্যোক্তাদের সহায়তায় 500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেখানে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ আছে। বলেন, ব্রেইন ড্রেইন থেকে উত্তরণে যারা উদ্যোক্তা হতে চান তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার চেষ্টা করছে সরকার। আইসিটি ডিপার্টমেন্ট থেকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন থাকে যাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে, যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। বক্তব্যে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সম্ভাবনার বাংলাদেশ গড়তে তরুণদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের উপর নিজের আস্থার কথাও জানান তারেক রহমান। চিন্ময়ীতে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে 6টি স্টার্টআপকে সরকারি অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ পরিদর্শনের পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। সৌদি আরব ভিত্তিক আরএসজিটি শুধু বন্দর উন্নয়নই নয়, ভবিষ্যতে বাংলাদেশে আরও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর বনানীতে রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেড
RSGT বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের লজিস্টিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আত্মসমর্পণের সুযোগ নয়, বরং তার বিচারের রায় কার্যকর করা হবে বলে সংসদে জানালেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তাকে ফিরিয়ে দিতে বারবার তাগিদ দেওয়া হচ্ছে ভারতকে। শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন বিরোধী দলের চিফ হুইপ। রাষ্ট্র সংস্কারে আবারও গণভোটের রায় বাস্তবায়নের দাবি করেন বিরোধী দলীয় নেতা। ধারণ করে শেখ হাসিনা দেশে ফেরার আভাসের পর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সেই রেশে এবার সরগরম সংসদ অধিবেশনও। সরকার ও বিরোধী দলের বক্তব্যে উঠে আসে জুলাই আন্দোলন, গণভোটের রায় বাস্তবায়নের ইস্যু। বিরোধী দলের চিফ হুইপ দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন, আর গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ বিরোধী দলের নেতার। জুলাই গণ অভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি, এবং জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে, অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। দিল্লি থেকে হুঙ্কার দিলেও শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই বলে সংসদে সাফ জানিয়ে দেন আইনমন্ত্রী। জানান, হাসিনা ফিরলে ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে পড়বে। তুলে ধরেন অভ্যুত্থানের মামলার সবশেষ অবস্থা। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার। প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব। বন্দি বিনিময় চুক্তি মাফিক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অব্যাহতভাবে তাগিদ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ফিরলেই কার্যকর করা হবে রায়। এছাড়া গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি। জুলাই আন্দোলনে নিহতদের পক্ষে ও আহতরা মামলা করলে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। উপদেষ্টা আরও জানান, নোট অব ডিসেন্ট সহ সই করা জুলাই সনদের আলোকেই কাজ করবে সরকার। জুলাই হত্যাযজ্ঞে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও তোলপাড়। মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ। তার ফিরতে চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন উল্লেখ করে বলেন, এ নিয়ে ভৌগোলিক রাজনীতির প্রভাব বা কোনো ধরনের চাপের প্রশ্ন নেই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন। তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে মন্তব্য করে আরেক প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধানে অনেক পরিবর্তন আনা হয়েছে। যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে তার আলোকেই সরকার কাজ করবে। তবে উচ্চকক্ষ সহ নানা বিষয়ে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেটিও বিবেচনায় রাখতে হবে। এসব বিষয়ে বিরোধী দলের আলোচনায় অংশ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে,
এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত, কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। বিরোধী দলের উচিত তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুক। যে চেতনা ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সরকার তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণ অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জামায়াত, এনসিপি সহ বিরোধী দলীয় নেতারা দ্রুত উদ্ভূত পরিস্থিতি সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাতে জাতীয় সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আহ্বান জানান তারা। বলেন, অভ্যুত্থানে দেশের শিক্ষার্থীদের অবদানের কথা যদি বিএনপি মনে না রাখে তবে তাদের পরিণতি ভালো হবে না। এ সময় দ্রুত উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকারকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের ক্ষোভটা যৌক্তিক, কারণ শিক্ষার্থীদেরকে যখন কটাক্ষ করা হয় শিক্ষামন্ত্রীর জায়গা থেকে, সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং উদ্ভূত পরিস্থিতির দায় কিন্তু শিক্ষামন্ত্রীর এবং সরকারের। শিক্ষামন্ত্রী এখনও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসেনি, কথা বলে কোনো সমাধান করে নেই। আমরা শুনেছি ছাত্রদের উপর লাঠিপেটাও করা হয়েছে। এগুলো যদি হয়ে থাকে তাহলে খুবই নিন্দনীয় কাজ হয়েছে এবং আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এই কোমলমতি ছাত্রদের উপরে লাঠিচার্জ এবং অযাচিত মন্তব্য করা। সরকারের উচিত ছিল এই পরিস্থিতিকে সামনে নিয়ে ছাত্রদের সাথে বসা। বন্যার পানি কমে যাওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে যান রুহুল কবির রিজভী। পরিদর্শনকালে বাঁশখালী, আনোয়ারা ও সাতখানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। পরে এক পথসভায় তিনি বন্যার পানি কমে যাওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। একই সময়ে বন্যা কবলিত মানুষের ক্ষতি নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এইদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না। দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছু দিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন, পানি কমুক, আবার পরীক্ষা নেওয়া যাবে। বন্যার পানি নামতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও ডুবে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকা। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাননি। হবিগঞ্জেও বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। নীলফামারীতে পানিবন্দী 10,000 মানুষ। এদিকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত 7 জেলায় মারা গেছেন 56 জন। ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষের কাছে ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি ভোগান্তি। পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, প্লাবিত 85% এলাকা। মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সাতকানিয়ায় বন্যা কবলিত 18টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমার বলা নিয়ে আমি ছাদের উপরে এরকম আমরা প্রায় 10-12টা ফ্যামিলি এরকম ধান গেছে, গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমায় প্লাবিত এলাকা থেকে নামছে পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। আবর্জনা, নষ্ট আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত বসতঘর ঠিক করতেই ব্যস্ত অনেকে। 16 জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। রাঙামাটিতে ভেঙে যাওয়া সড়ক মেরামতে চলছে কাজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। হাঁস, মুরগি, মাছের যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে। আমন ধান সহ বিভিন্ন ফসলি এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। হবিগঞ্জে খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী মানুষ।
নীলফামারীতে নিম্নাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। উজানের ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। এদিকে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান, বন্যা কবলিত 7 জেলায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য 20 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। কৃষিমন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। আগামী 2-3 মধ্যে বন্যা এফেক্টেড হয়েছে ওই অঞ্চলগুলিতে আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বন্যা কবলিত জেলাগুলোতে গবাদি পশুর খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে 7 দিনের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। বুলবুল রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। ত্রাণের অপেক্ষায় কক্সবাজারের বানভাসী মানুষ। মঙ্গলবার সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিতরা। সকাল 10টায় সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বিতরণ করেন ত্রাণ। সহায়তা পেয়ে সন্তুষ্ট বন্যা দুর্গতরা। প্রায় 1 সপ্তাহ মতো ছিল পানি এখানে, আমরা এখন প্রাণ পেয়ে আমরা খুশি হয়েছি। পানি দিন 3-4 দিন মতো। এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে 2-1 জন দিছিল আর কি। ডাল হয়েছে না, তারপরে পরে দেউল হয়েছে। এখন দিল না কেন? ভাই আমরা জানি না। আসছিল আলাদা ভাই 10টা বাজে ছিল, দেখো গামে কেন কি বাজে আলাদা ভাই বাজে আলাদা ভাই হারাই আছে। সরকার গরম মাঝে দেওয়া দেবে। ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে হতাশ অনেকে। তবে যারা ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে গেছেন তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। না তালিকা করে দেয় না, এখনো টোকেন দেয় নাই। যারা দিছে তাদেরকে দিছে আর কি। দিবে বলছে তো, আমাদের দাঁড়াইছে, এখন দেখছে না, অনেকক্ষণ দাঁড়াইছি। আমাদেরকে যদি না দিলে আমরা তো 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই থাকতে হতো না। আশা দিছে আমাদেরকে দিবে বলে। যারা টোকেন পাইছে টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল, তো এখন তো দেয় নাই। পরে প্রতিমন্ত্রী বলেন, আগামী 7 দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে। আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মৎস্য খাত। প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকে সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করব। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কক্সবাজার সদর, রামু এবং মাতামুহুরী এই 3 উপজেলায় জমে থাকা বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। তবে পেকুয়া এবং চকরিয়া এই 2 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। এই 2টি উপজেলা নিম্নাঞ্চল হওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। আদালতের জব্দের নির্দেশের 1 বছর পরও সড়কে বহাল তবিয়তে চলছে খন্দকারের নেতুল্লার এনা পরিবহন। 179টি বাস জব্দ করে বিআরটিসির জিম্মায় দেওয়ার নির্দেশ থাকলেও পুলিশ জব্দ করতে পেরেছে মাত্র 5টি বাস। দুদক বলছে, নির্দেশ বাস্তবায়নে পুলিশকে আবারও তাগিদ দিতে আদালতের দ্বারস্থ হবেন তারা।
খলিলুর রহমানের ক্যামেরায় তসলিম তৌহিদের প্রতিবেদন। সড়ক দাপিয়ে বেড়ানো এনা পরিবহন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ইনায়েতুল্লাহর পরিবহন। এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। চাঁদাবাজির প্রাথমিক সত্যতা মেলায় গত বছরের মে মাসে এনা পরিবহনের 179টি বাস জব্দের নির্দেশ দেন আদালত। আদেশে বলা হয়, পুলিশ বাসগুলো জব্দ করার পর বিআরটিসিকে বুঝিয়ে দিবে, আর বিআরটিসি তা পরিচালনা করবে। এনা পরিবহনের 179টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার নির্দেশ দেন আদালত। কিন্তু 1 বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও জব্দ করা যায়নি, বরং বহাল তবিয়তে ব্যবসা করছে এনা কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা কোথায়? এনা পরিবহনের ডিপোতে গিয়ে দেখা যায়, জব্দের তালিকায় থাকা বাসগুলো দিয়েই চলছে দূরপাল্লার ব্যবসা। তবে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ থাকলেও খুলনা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজার রুটে বাসগুলো নিয়মিত চলছে। চালক ও শ্রমিকরা বলছেন, জব্দের আদেশের পর থেকে তাদের নানা ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়তে হচ্ছে। রানিংয়ে 2-4টা টিকিট বিক্রি করছে, এইটা দিয়ে আমাদের কোম্পানির প্রচুর লস হচ্ছে। একটা গাড়ি, একটা ড্রাইভার, স্টাফ সহ, সুপারভাইজার সহ দেখা গেলো একটা টিপ মাইরা হেরা যে কয়টা বেতন বা পরের দিন আবার বসে থাকে। গাড়ির যারা মালিক তাদের তো কিছু না ভাই, আমরা তো শ্রমিক, কিন্তু আমাদের তো পেটে লাথি মারা হচ্ছে। অবশ্য এনা পরিবহনের কর্মকর্তাদের দাবি, মালিক সমিতির দুর্নীতির সাথে এই পরিবহন ব্যবসার কোনো সম্পর্ক নেই। বিআরটিসিকে গাড়ি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করার কথাও জানান তারা। এই গাড়িগুলি লোন নিয়ে ক্রয় করা, পুলিশ যদি কন্টিনিউয়াসলি আমাদের গাড়ি এগুলা আটক করে, সেই ক্ষেত্রে ব্যাংকের লোন পরিশোধ করা কোম্পানির জন্য জটিল হয়ে পড়বে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাসগুলো জব্দের মূল দায়িত্ব পুলিশের, কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, তালিকায় থাকা সিংহভাগ বাসেরই কোনো হদিস মিলছে না। বেশিরভাগ বাসই এখন ঢাকার বাইরে চালানো হচ্ছে। নির্দিষ্ট সময়কালের মধ্যে এই বাসগুলো আর মহানগরীতে থাকে না, এরা দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। আর ওই বাস থামিয়ে ওর ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার তো আছে, তাই না? ওটাকে পরীক্ষা করা তাৎক্ষণিকভাবে সবসময়ের জন্য কিন্তু আমাদের জন্য আসলে হয়ে ওঠে না। তবে আমরা একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ইতিমধ্যে 5টা বাসকে আটক করেছি এবং আমাদের পরবর্তী যে তৎপরতা এটা আমাদের অব্যাহত আছে। দুদকের আইনজীবী বলছেন, বাসগুলো জব্দে গতি আনতে আবারও আদালতের দ্বারস্থ হবেন তারা। তো অনেকদিন সময় চলে গেছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, রিসেন্টলি আমরা একটা কমিশনের পক্ষ থেকে মাননীয় মহানগর দায়রা আদালতে আমরা একটা দরখাস্ত দাখিল করব, পুলিশকে যেন পুনরায় রিমাইন্ডার দেওয়া হয়। খন্দকার ইনায়েতুল্লাহকে অনৈতিক সুবিধা দিতে বাস জব্দে গাফিলতির অভিযোগ তুলে গত নভেম্বরে দুদকে স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নামে প্রতারণার ফাঁদে 350 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় 15 কোটি টাকা। চক্রের এক সদস্য গ্রেফতার হওয়ার পর রাজধানীর ভাটারা থানায় জড়ো হন ভুক্তভোগীরা। অভিযুক্তদের কঠোর শাস্তি ও টাকা ফেরতের দাবি জানান তারা। ভাটারা থানার সামনে এই শিক্ষার্থীদের বিক্ষোভের কারণ, তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। চক্রের মূল হোতা মতিউর রহমান সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাস্ট থট, গো ভিসা, ভিসা গাইড ও গ্লোবাল ইমার্জেন্সি এক্সপার্ট নামে 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলে 350 শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 10 লক্ষ টাকা আমি স্টুডেন্ট টিউশন ফিস দেই, কিন্তু ওরা হচ্ছে 1 টাকা ওইখানে সাবমিট করে না। প্রচুর টাকাই জাস্ট থট এজেন্সি আমাদের থেকে নিয়েছে। এতদিন শুনে আসছি যে মানুষ আদম ভিসায় যদি যায় সেক্ষেত্রে প্রতারিত হয়। এই প্রথম আমরা শুনলাম যে স্টুডেন্ট ভিসায় গেলেও মানুষ প্রতারিত হয়। মাল্টার ইমিগ্রেশনে পৌঁছায়, তারপর সেখান থেকে জানতে পারি যে তারা ভিসা গাইড আমার হচ্ছে 1 টাকাও টিউশন ফি কলেজকে প্রোভাইড করে নাই, এবং তার কারণে কলেজ আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। ভুক্তভোগীদের দাবি, শুধু টাকা নয়, নষ্ট হয়েছে তাদের সময়, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ
ভবিষ্যতের পরিকল্পনা। তাই দ্রুত সব অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত নিশ্চিত করতে হবে। পুলিশ জানায়, প্রতারণার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা। যে মামলাটাতে আমরা অ্যারেস্ট করেছি, সেই মামলাতে আমরা এ পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি, 4 জন, এবং আমরা তাকে রিমান্ডে আবেদন করেছি। রিমান্ডে আদেশ পাই, নিয়ে আসলে তার যে প্রতারণার বিভিন্ন কৌশল, বিভিন্ন মাধ্যমগুলো আমরা আরও বেশি উদ্ঘাটন করতে পারবো। আইনি সহায়তার আশ্বাস পেয়ে থানা প্রাঙ্গণ ছাড়েন বিক্ষোভকারীরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2টি মামলা থেকে 4 জনকে খালাস দিয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার আগেই এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও অস্ত্র মামলার রায়ে অভিযুক্ত আসামিদের সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। 12টা 20 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় পড়ে শোনান। 91 পৃষ্ঠার রায়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া অপর 3 আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন এবং অস্ত্র মামলায় 14 বছরের কারাদণ্ড দেন। যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবীরা মামলার রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, তারপরেও উনি একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ। 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মাদকের ভয়াল থাবায় শেষ হয়ে গেল একটি পরিবার। মাদক সেবনের জন্য 3000 টাকা না পেয়ে 2 সন্তানের সামনেই স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী। গাজীপুর থেকে অভিযুক্ত সাইদুল ইসলামকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নিহত নাসিমা আক্তার পোশাক কারখানায় চাকরি করতেন। 2 দিন আগে 2 সন্তানের সামনে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক নাসিমা আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করে স্বামী সাইদুল ইসলাম। হত্যাকাণ্ডের পর ছায়া তদন্তে নেমে সাইদুলকে ভোগড়া বাইপাস এলাকা থেকে গ্রেফতার করে র্যাব 1। মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, 12 জুলাই অফিস থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন নাসিমা। রাত 2:30টার দিকে 3000 টাকা দাবি করে সাইদুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে নাসিমাকে এলো পাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। সাইদুল ইসলাম তার স্ত্রীকে 3000 টাকা দিতে বলেন, কিন্তু ভিকটিম তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ইসলাম ভিকটিমকে এলোপাথালি ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার 8 বছরের মেয়ে সামিয়া এবং 5 বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল। র্যাব জানায়, মাদকাসক্ত সাইদুল তেমন কোনো কাজ করত না। পোশাক শ্রমিক স্ত্রীর আয়ের উপর নির্ভরশীল ছিল। মাদকের টাকা নিয়ে মাঝে মধ্যেই নাসিমাকে মারধর করত সে। নিহত ভিকটিমের স্বজনরা জানান, নাসিমা আক্তারের স্বামী মাদক সেবন করতেন এবং কাজে কর্মে কোনো আগ্রহ ছিল না। ভিকটিম নাসিমার কাছ থেকে নেশার টাকা নেওয়ার জন্য তাদের মধ্যে প্রায় ঝগড়া লাগত। মায়ের অকাল মৃত্যু আর বাবার কারাবন্দী থাকায় অনিশ্চয়তায় 2 সন্তানের ভবিষ্যৎ। আপাতত তারা আছে মামার হেফাজতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অপরাধ জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের 27 বনদস্যু। কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে দস্যুতা ছাড়ার ঘোষণা দেন ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। এর মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত নিরাপদ করার প্রত্যয় আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে কোস্টগার্ড। লাইনে দাঁড়িয়ে একে একে অস্ত্র জমা দেন 27 বনদস্যু। মঙ্গলবার সকালে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসন, কোস্টগার্ড, র্যাব, বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে 27টি দেশি বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সঙ্গে 340 রাউন্ড তাজা গুলি হস্তান্তর করেন তারা। মারামারি হয়, গ্যাঞ্জাম হয়,
বা কোনো কিছু চুরি হয় আমাদের নামে মামলা হয়। আমরা তো আর কিছু জানি না, আমরা তো স্বাভাবিক জীবনে থাকি। জীবনে কোনো নিরাপত্তা নাই, এজন্য আমরা নিরাপত্তার জন্য আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। অপরাধ থেকে স্বাভাবিক জীবনে ফেরায় খুশি বনদস্যুদের পরিবারের সদস্যরাও। গ্রামের তাহলে বাসার মতো বাঁচতে পারে, এটা আমি চাই। আর আমি আমার আমি আর যারা আত্মসমর্পণ করেছেন তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনি ও মানবিক সহযোগিতার আশ্বাস দেয় কোস্টগার্ড। তারা স্বাভাবিক জীবনে আসার সুযোগটা পাচ্ছে এবং সেই ক্ষেত্রে তাদেরকে আইনি সহায়তার ব্যাপারেও সরকার পজিটিভ থাকবে। এর আগে চলতি বছরের 21 মে সুমন বাহিনী ও 9 জুলাই জাহাঙ্গীর বাহিনীর 10 জন বনদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। সময় সংবাদ, মোংলা। এবার 16টি ব্যাংকে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে 2,05,000 কোটি টাকা, যা ডিসেম্বর প্রান্তিকের তুলনায় 7,500 কোটি টাকা বেশি। আর্থিক খাতের এমন পরিস্থিতি আন্তর্জাতিক রেটিং ও যে কোনো দেন দরবারে বড় উদ্বেগ হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপি ঋণকে বারবার পুনর্তফসিল বা খারাপ ঋণের সুযোগ না দিয়ে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। প্রভিশন ঘাটতি অর্থাৎ সম্ভাব্য খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো পর্যাপ্ত সংরক্ষণ রাখতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়, মূলধনের উপর চাপ বাড়ে এবং মুনাফা হ্রাস দেখা দেয়। গত ডিসেম্বরে এই প্রভিশন ঘাটতি 18টি ব্যাংকের ছিল 1,98,260 কোটি টাকা। 3 মাস পর 16টি ব্যাংকের মোট প্রভিশন ঘাটতি 2,05,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, যা প্রায় 7,500 কোটি টাকা বেশি। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি আমানতকারীদের আস্থা দুর্বল করা, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ানো এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক রেটিংয়েও প্রভাব ফেলে। ব্যাংকগুলোর যখন আমরা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করি, খেলাপি ঋণের হার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি খারাপ। স্বাভাবিকভাবে প্রভিশনের ঘাটতির পরিমাণে অনেক বেশি, যার ফলে আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে আমরা কস্ট অফ ক্রেডিট, আমরা যে বৈদেশিক সাহায্য বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যয় অধিক বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ দ্রুত আদায়, সুশাসন নিশ্চিত, ঝুঁকিভিত্তিক ঋণ ব্যবস্থাপনা জোরদার ও প্রয়োজনে মূলধন পুনঃসংস্থানই প্রভিশন ঘাটতি কমানোর একমাত্র উপায়। এই পরিমাণ প্রভিশনের জায়গাটা তৈরি হলো কোত্থেকে? ডিফল্ট থেকে। আর ডিফল্টের ব্যাপারটা এটা ইউ আর রাইট, আমরা ডিফল্টটাকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখি। তো এইটার যে পরিমাণ ক্রেডিটকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখতে পারবেন তার থেকে বেশি যেটা উইলফুল, সেটাকে আমরা বরং অপারেশনাল রিস্কের ক্যাটাগরিতে রাখা উচিত বলে আমি মনে করি। অপারেশনাল রিস্কের কোন ক্যাটাগরি? এটা কিন্তু ক্রাইম, ফ্রড ক্যাটাগরিতে, ক্রাইমের ক্যাটাগরিতে। ঘাটতিতে থাকা 14টি ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এর মধ্যে সরকারি 4টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,02,000 কোটি টাকা এবং বেসরকারি 10টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,03,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। স্কুলের অভাবে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের খারচানির চরের বাসিন্দারা। চরের শতাধিক পরিবারের শিশুরা জন্ম থেকেই বড় হচ্ছে নিরক্ষরতার অন্ধকারে। সম্প্রতি বিষয়টি নজরে আসে শিশু সুরক্ষা কার্যক্রমের সদস্যদের। সেখানে একটি অস্থায়ী তাঁবু টাঙিয়ে বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রমত্তা ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে থাকা এক বিচ্ছিন্ন জনপদ গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার খারজানির চর, যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে 2 যুগেরও বেশি সময় ধরে বাস করছে শতাধিক পরিবার। নদী দিয়ে বিচ্ছিন্ন এই চরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আর এই ভৌগোলিক দূরত্বের কারণে চরের শিশুদের জন্য গড়ে ওঠেনি প্রাথমিক শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা। এতে বছরের পর বছর এখানে তৈরি হচ্ছে এক নিরক্ষর প্রজন্ম। এই এলাকায় কোনো স্কুল নাই, সেজন্য বাচ্চারা লেখাপড়া করতে পারে না। সম্প্রতি বিষয়টি নজরে আসে সমাজসেবা অধিদপ্তরের ইউনিসেফের শিশু সুরক্ষা কার্যক্রমের জেলা সদস্যদের। স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় চরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বিভিন্ন বয়সী শিশুদের বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। স্কুল নাই বিদায় এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। আমরা এই জন্য উদ্যোগ নিছি
যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে। এদিকে বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে সরেজমিন পরিদর্শন করে এই আমাদের সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানির চরে বর্তমানে প্রাথমিক শিক্ষার উপযোগী শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। এই ছিল রাত 11টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ জাফর। জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে 210 কোটি টাকা ব্যয় করছে পানি উন্নয়ন বোর্ড। তবে অন্তর্বর্তী সরকারের সময় নেয়া এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নদীপাড়ের মানুষের অভিযোগ, অস্থায়ী এসব প্রতিরোধ ব্যবস্থা দীর্ঘমেয়াদে কোনো সমাধান নয়, বরং এতে অপচয় হচ্ছে সরকারের বিপুল অর্থ। অধিকার কর্মীদের মতে তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা ছাড়া কোনো জোড়াতালি প্রকল্প কাজে আসবে না। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। কানতে হইলাম সারা, আর তো কান্দন বেড়ায় না। গেল 2 বছরে ইদ্রিস আলী বয়াতির বসত ভিটা গিলে খেয়েছে তিস্তা। সব হারিয়ে এখন তার যাযাবর জীবন, আর পরিবারের বাকি 6 সদস্য জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে রাজধানীতে। শুধু ইদ্রিস আলী নয়, তিস্তাপাড়ের লাখো মানুষের গল্পটা একই। প্রজন্মের পর প্রজন্ম তিস্তার সঙ্গে যুদ্ধ করেই টিকে আছে এই অঞ্চলের মানুষ। নদী খনন ছাড়া আমাদের এইবার কোনো লোকের কোনো কাজ হবে না, খনন হলে কাজ হবে। 3টা গ্রাম ভাগিয়েছে। 210 কোটি টাকা ব্যয়ে তিস্তার 44টি পয়েন্টে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া এই প্রকল্প নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রক্ষায় ভূমিকা রাখবে এই প্রকল্প। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। চরাঞ্চলগুলোতে এখনো কিছু ভাঙন রয়ে গেছে, সেগুলো পরবর্তীতে পরিকল্পনায় রয়েছে। অধিকার কর্মীদের মতে তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে তিস্তার আগ্রাসন থামানো সম্ভব নয়। তিস্তা মহাপরিকল্পনার বিকল্প অন্য কোনো প্রকল্প নিলে, জোড়াতালির কোনো প্রকল্প নিলে নদীকেন্দ্রিক যে অর্থনৈতিক পুনরুদ্ধার সেটা কিন্তু সম্ভব হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর নতুন করে আশার কথা শুনছেন নদীপাড়ের মানুষ। তবে শুধু প্রতিশ্রুতি নয়, অপেক্ষায় বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামের 40টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত 1 মাসের ভাঙনে বসত ভিটা হারিয়েছে অন্তত শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাট বাজার। তবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ভাঙন কবলিত বেশিরভাগ এলাকায় জিও ব্যাগ ফেলার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নৌকায় তোলা হয়েছে এক পরিবারের ঘরের চাল, খুঁটি, থালাবাটি সহ সকল আসবাবপত্র। চোখে মুখে অনিশ্চয়তায় বসতভিটা ছেড়ে কোনো এক নদের বুকে জেগে ওঠা নতুন কোনো চরে আবার বসতি করা। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা পৈতৃক বসতভিটা খেয়েছে এই নদ। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ার এই পরিবারের মতো একই গল্প আরও 14টি পরিবারের। সর্বনাশা দুধকুমার নদের তীব্র ভাঙনে নিজ বসতভিটা ছেড়ে এক অজানার যাত্রী হয়েছেন তারা। চিলমারির রানীগঞ্জ, শাখাহাতি, নাগেশ্বরীর, বামনডাঙ্গা, ফুলবাড়ির গোরখমণ্ডল, বাজারহাটের রামহারি সহ 9 উপজেলা দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 40টি পয়েন্ট জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় শতাধিক পরিবারের বসত ভিটা সহ আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। কেন এই নদী এলাকায় ভাঙবে লাগছে? সরকার কিসের জন্য নদীর কাজ না করে? পানি উন্নয়ন বোর্ড যা বস্তা দেয়, এই বস্তার পরিমাপে হয় না। এখনো এই বসন্ত পর্যন্ত আসছে, যে আরো যে কত দূর ভাঙবে এই বছরে বলা যায় না। 20টার মতন আমার নৌকা দিয়ে আমি নিয়ে গেছি। এই জায়গায় তো পরিস্থিতি খুবই খারাপ। এদিকে নদ নদীর পানি উঠানামার সঙ্গে ভাঙনের কবলে পড়া 40টি পয়েন্টের মধ্যে 30টিতে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে 33টি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দেওয়ার কাজ বাস্তবায়ন শুরু করেছি। এই কাজগুলোর দৈর্ঘ্য হচ্ছে 4
কিলোমিটার। এর বাইরে যেসব জায়গা ভাঙন কবলিত আছে আমরা পর্যবেক্ষণে রেখেছি, পর্যায়ক্রমে সেগুলোতেও কার্যক্রম হাতে নেওয়া হবে। জেলার 16টি নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ প্রায় 300 কিলোমিটার অরক্ষিত পাড় জুড়ে প্রতি বছর বর্ষা এলেই 40 থেকে 50টি পয়েন্টে শুরু হয় ভাঙন। সময় সংবাদ, কুড়িগ্রাম। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় সংস্কৃতি মন্ত্রী জানান, এরই মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। শিগগিরই পরিচালনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে জনবল নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী জানান, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে অনিয়মের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। কখনো কখনো সাংবাদিকরাও প্রশ্ন করেন যে আমাদের জুলাই জাদুঘরটা 5 তারিখের আগে তো হবেই, এটা তো আপনি পেয়েই গেলেন। কিছু ফাইনাল প্রস্তুতির প্রশ্ন আছে, সেগুলো হয়ে গেলে আমরা ডেটটা কিছুদিনের মধ্যে জানিয়ে দেবো। প্রজেক্টগুলো খতিয়ে দেখবো, যদি মন্ত্রণালয়ের দৃষ্টিতে তার জন্য আমরা সাব কমিটিটা করে দেবো। আমাদের প্রথম মিটিংয়ে পরেই আমরা এইসব অ্যাকশনে যাব। যদি মনে হয় যে এটা বিষয়ে আমরা নিজেরাই তদন্ত করব। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। দেশে অস্থিরতা তৈরি করতে বিদেশি মহল ষড়যন্ত্র করছে জানিয়ে সীমান্তে অবৈধ পুশিং বন্ধ করার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। বিকেলে ডিআরইউতে মুসলিম উম্মার ঐক্য ও একটি আন্তর্জাতিক মুসলিম ঐক্য দিবসের প্রয়োজনীয়তা শীর্ষক বিশেষ আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই ধর্মীয়, রাজনৈতিক ও আঞ্চলিক মতপার্থক্য ভুলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সীমান্তের ওপারে আমাদের ধর্মের মানুষের উপর কিরকম অত্যাচার হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা কিন্তু কোনো প্রতিশোধ নিচ্ছি না। আজকে সারা বিশ্বে আমাদের মুসলমানদের এক হওয়া এই জন্যই দরকার যে নিজেরা বেঁচে থাকার জন্য এবং মানবিকতাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য। জলাবদ্ধতা নিরসনে সেচের মেশিন ব্যবহার করা সহ মশক নিধনে প্রশাসককে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জলাবদ্ধতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নগরের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসকের সঙ্গে বৈঠক করে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। এ সময় ঢাকা 4 ও 5 আসন সহ বিভিন্ন এলাকার জনসমস্যা তুলে ধরেন বক্তারা। ঢাকা 5, ঢাকা 4 টোটাল ডিএনডি বাদের ভিতরে এটা নারায়ণগঞ্জ সহ আমরা সবাই কিন্তু ভুক্তভোগী। আমাদের দীর্ঘদিনের সাথী হচ্ছে পানি, দীর্ঘদিনের সাথী হচ্ছে জলাবদ্ধতা। এলাকার যে খালগুলো আছে, যারা দীর্ঘদিন পর্যন্ত বাজেট হয়েছে কি হয়েছে আমরা জানি না, বাট খাল খননও হয়নি, পুনরুদ্ধারও হয়নি এবং নিষ্কাশনের যে ব্যবস্থা সেটাও অপ্রতুল। সবাই মিলেমিশে যাতে কাজ করা যায়, ঐক্যবদ্ধভাবে কাজ করা যায়। ঢাকা মহানগরীর সমস্যা, এটা আমাদের সবার সমস্যা, জনগণের সমস্যা। কাজে এই সমস্যার সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো বিকল্প নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের 666 কোটি টাকার কর মওকুফ বা মামলা তুলে নেয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে। দুপুরে হাইকোর্টে ব্যারিস্টার মামুন জানান, 2004 থেকে 2017 সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে পাওয়া মুনাফার ওপর গ্রামীণ কল্যাণ ইতোমধ্যে 15% হারে উৎস কর পরিশোধ করেছে। কিন্তু 2017 সালে একজন জয়েন্ট কমিশনার তার এখতিয়ারের বাইরে গিয়ে পুনরায় এই 666 কোটি টাকা কর আরোপ করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা 2টি রিট হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। তিনি আরও জানান, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এসব প্রতিষ্ঠান কোম্পানি আইনের 28 ধারায় পরিচালিত অলাভজনক সংস্থা, যার কোনো ব্যক্তি মালিকানা নেই বলেও জানান তিনি।
2004 থেকে 2017 সাল পর্যন্ত এই গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণ তারা ইনকাম ট্যাক্স আপনার রিটার্ন সাবমিট করে আসছে। কীভাবে রিটার্ন সাবমিট করছে? যে গ্রামীণ ফোন যে এটা লাভ্যাংশটা দিচ্ছে তার অ্যাট সোর্স ইনকাম ট্যাক্স কেটে রাখছে 15%। যখন অ্যাট সোর্স কেটে রাখে তখন যিনি প্রাপ্য তার তো দিতে হয় না, তারটা তো গ্রামীণ টেলিকমে আর গ্রামীণ ফোনেই কেটে রাখছে। বর্ণিল আয়োজনে ফ্রান্সে উদযাপিত হয়েছে ঐতিহাসিক বাস্তিল ডে। দিবসটি উপলক্ষে দেশজুড়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা উৎসব। এবার সামরিক কুচকাওয়াজে বিশেষ গুরুত্ব পায় ইউক্রেন ইস্যু। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তা দেয় ফ্রান্স। 1789 সালের এই দিনে বাস্তিল দুর্গ দখলের মধ্য দিয়ে সূচনা হয়েছিল ফরাসি বিপ্লবের, যা এখন দেশটির জাতীয় দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে বাস্তিল দিবস উদযাপন করে ফ্রান্স। রাজধানী প্যারিসে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি আর ড্রোন শোতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো শহর। আইফেল টাওয়ারকে ঘিরে আলোর ঝলকানিতে মুখর ছিল জাতীয় দিবসের আয়োজন। এবারের সামরিক কুচকাওয়াজে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইউক্রেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে ইউক্রেনের প্রতি ইউরোপের ঐক্য ও সমর্থনের বার্তা তুলে ধরে ফ্রান্স। একই সঙ্গে ইউরোপের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। কুচকাওয়াজে ফরাসি বাহিনীর পাশাপাশি মিত্র ইউরোপীয় বাহিনীও অংশ নেয়। আকাশে প্রদর্শনী চালায় যুদ্ধবিমান। প্রেসিডেন্টের কার্যালয় জানায় কয়েকটি মিরাজ যুদ্ধবিমানে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সহ পাইলটও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ জার্মানি ও যুক্তরাজ্যের শীর্ষ নেতারা। বাস্তিল দিবস ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গ দখলের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়। সে সময় দুর্গটি রাজতন্ত্রের নিপীড়ন ও স্বৈরশাসনের প্রতীক হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় বাস্তিল ডে। বরকতুল্লাহ, সময় সংবাদ। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। অনেকের মতে এই ম্যাচের বিজয়ী দলের হাতেই উঠতে পারে শিরোপা। টুর্নামেন্টে ফরাসিরা অপ্রতিরোধ্য গতিতে ছুটলেও তাদের আছে স্পেনে কাঁটা পড়ার রেকর্ড। অন্যদিকে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে লা রোহার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর্লিংটনের AT&T স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের প্রিভিউ। সেমিফাইনালেই ফাইনালের উত্তাপ। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ নিয়ে হাজির হচ্ছে ফ্রান্স ও স্পেন। যে গতিতে ছুটছে দিদিয়ের দেশমের দল, তাদের থামানোর মতো সামর্থ্য আছে শুধু স্পেনের। অন্যদিকে লুই দে লা ফুয়েন্তা বাহিনীও ম্যাচ বাই ম্যাচ ডেভেলপ করে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। একেবারে শিয়ানে শিয়ান টক্কর বলতে যা বোঝায় তাই নিয়ে হাজির হচ্ছে এই ম্যাচ। তারপরও যদি র্যাঙ্কিং করতে হয় তাহলে স্পেনের তুলনায় ফ্রান্স কিছুটা এগিয়েই থাকবে কিলিয়ান এমবাপের অতিমানবীয় পারফরমেন্সের জন্য। 8 গোল করা এই স্ট্রাইকার আছেন লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের অল টাইম স্কোরার হওয়ার অপেক্ষায়। তবে ফ্রেঞ্চ টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত চুয়ামেনির চোট নিয়ে। গ্রোইন ইস্যু থাকায় কোয়ার্টার ফাইনালে মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও সালিবা, উপামেকানোকে নিয়েও আছে ছোটখাটো সংশয়। প্রতিটা ম্যাচ আলাদা, প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা বদলাতে হয়। অতীত নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই, জয়। চুয়ামেনি আগের চেয়ে ভালো, সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত। ফ্রান্সকে অপ্রতিরোধ্য ভাবা হলেও স্প্যানিশ দুর্গে তারা বড্ড অসহায়। 2024-এর ইউরো সেমিফাইনালে উঠতে থাকা ফরাসিদের হারিয়েই শিরোপার পথ সুগম করেছিল স্পেন। এছাড়াও গেল বছর নেশনস লিগে ফ্রান্সকে হারানোর সুখস্মৃতি আছে তাদের। দুদলের আক্রমণ ভাগে তারকার ছড়াছড়ি থাকলেও ম্যাচের আধিপত্য নিয়ন্ত্রিত হতে পারে মিডফিল্ড কেন্দ্র করে। সেক্ষেত্রে রদ্রির মতো ফুটবলার থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাবে স্পেন। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন নিকো উইলিয়ামস, পাশাপাশি ওলমো, পেদ্রি, ইয়ামালে ভর করে 2010-এর পর আবারও ফাইনালের অপেক্ষায় লা রোহা। ফেভারিট তকমা কেবল চাপ বাড়ায়। ফ্রান্সকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছে। তাদের বিশ্বমানের ফুটবলার আছে, আমাদেরও আছে। গোল করা আমার লক্ষ্য নয়, তবে এমন বড় ম্যাচে গোল করা বিশেষ কিছু।
কিছু। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানও ফরাসিদের চেয়ে এগিয়ে স্পেন। দু দলের 38 দেখায় ফ্রান্সের 13 জয়ের বিপরীতে স্পেনের জয় 18টি, বাকি 7টি ম্যাচ হয়েছে ড্র। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বড় পর্দায় এমবাপ্পে ইয়ামাল দ্বৈরথ উপভোগে নানা আয়োজন করেছেন প্যারিসের ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে সেখানে আছেন লুৎফুর রহমান বাবু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, ম্যাচ শুরু হতে আর বেশ দেরি নেই। ইতিমধ্যেই রাজধানী প্যারিসের বিভিন্ন বার, রেস্টুরেন্ট, তার পাশাপাশি যে ফ্যান জোনগুলো রয়েছে সেই ফ্যান জোনগুলিতে ফরাসি দর্শক সমগ্রা উপস্থিত হচ্ছেন ঘণ্টা দুয়েক আগে থেকে এবং সময়ের সাথে সাথে কিন্তু তাদের উপস্থিতি বাড়ছে। আমি এই মুহূর্তে রাজধানী প্যারিসে একটি ফ্যান জোনে রয়েছি। ভিতরে বিপুল সংখ্যক দর্শক সমাগম ইতিমধ্যেই হয়েছে এবং এর বাইরে আমার সামনে ঠিক লাইনে বিপুল সংখ্যক দর্শক সমাগমরা এখানে আছেন ভিতরে প্রবেশ করার জন্য। অনেকেই জায়গা না পেয়ে এই বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা বড় পর্দায় বাইরে থেকেই এই খেলা দেখবেন এবং আগে থেকেই যারা রিজার্ভ করে রেখেছিলেন তারা কিন্তু এই ফ্যান জোনগুলোতে ঢুকতে পারছেন। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হবে কিছুক্ষণ পর। এই ম্যাচটি শুরু হবে। ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন আজকে স্পেনকে পরাজিত করে ফ্রান্স ফাইনালে যাবে। আপনি জানেন যে তৃতীয়বারের মতো ফ্রান্স এবারে বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে এবং তারা যদি আজকে ফ্রান্সকে পরাজিত করতে পারে তাহলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফ্রান্সে আজকে কিন্তু বাস্তিল দিবস বা জাতীয় দিবস ফরাসিদের। আজকে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ফরাসিদের এই দিবসটি পালিত হয়েছে। ফরাসি যারা এই দিবসে অংশগ্রহণ করেছিলেন তারা সেখানে বলেছেন যে আজকে তাদের জন্য আসলে একটি উপলক্ষ হচ্ছে বাস্তিল ডে বা বাস্তিল দিবস এবং কিছুক্ষণ পরে যে ম্যাচ শুরু হবে সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেনের, সেখানে ফ্রান্স স্পেনকে পরাজিত করার পর তারা দ্বিতীয় আসলে উদযাপন করবেন আজকে ফ্রান্সের এই জয়কে। আপনি জানেন ফ্রান্স এবং স্পেন এখন পর্যন্ত যে কটি ম্যাচে তারা আসলে মুখোমুখি হয়েছে, পরিসংখ্যানের দিক দিয়ে স্পেন কিন্তু ফ্রান্সের থেকে কিছুটা এগিয়ে থাকলেও বিশ্বকাপে 2006 সালে ফ্রান্স এবং স্পেন নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল এবং সেখানে ফ্রান্স কিন্তু স্পেনকে পরাজিত করেছিল এবং পরবর্তীতে 2024 সালের ইউরো কাপেও স্পেন ফ্রান্সকে পরাজিত করেছিল। সুতরাং আজকের এই ম্যাচে ফ্রান্সের সামনে কিন্তু সেই প্রতিশোধ নেয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি 2006 সালে তারা যে জয় নিয়েছিল সেটিরও আসলে পুনরাবৃত্তি হওয়ার একটি সুযোগ রয়েছে আজকের এই সেমিফাইনাল ম্যাচে। বিশ্বের ফুটবলে এই মুহূর্তে ফ্রান্স দল ছন্দের মধ্যে রয়েছে এবং বিশ্ব ফুটবলে তারা এখন খুবই ফর্মের মধ্যে রয়েছে। বিশেষ করে ফরাসি স্কোয়াডে যে তিনজন ফরওয়ার্ড রয়েছেন, কিলিয়ান এমবাপে, উসমান দেম্বালে কিংবা মাইকেল ওলিস, তারা কিন্তু যে কোনো দলের রক্ষণ ভেঙে যে কোনো সময় ফলাফল ফ্রান্সের পক্ষে নিয়ে আসার সামর্থ্য রাখেন। সে কারণে ফরাসি দর্শক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই ফ্রান্সের যে তিন কাণ্ডারি রয়েছেন তাদের উপর অনেক ভরসা করছেন এবং তারা আজকে ফ্রান্সকে জয় দিয়েই সেমিফাইনালে স্পেনকে পরাজিত করে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করবেন। দিদিয়ার দেশম বাহিনী ফাইনালের টিকিট নিশ্চিত করবে এমন প্রত্যাশাই করছেন ফরাসি ফুটবল সমর্থকরা। রাজধানী প্যারিসের ফ্যান জোন থেকে কিছুক্ষণ পরে ফ্রান্স ও স্পেনের মধ্যকার যে ম্যাচ শুরু হবে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্সের প্যারিসে। 100 ম্যাচ, রেকর্ড 292 গোল। শেষ হাসি কার হবে তা নির্ধারণে এক্স ফ্যাক্টর হতে পারেন বেশ কজন। গোটা আসরের মতো প্রথম সেমিফাইনালেও দেখা যেতে পারে কিলিয়ান এমবাপ্পের শো। অবশ্য ফ্রেঞ্চ তারকাকে বাক্সবন্দি করতে স্প্যানিয়ার্ডদের রয়েছে রোদ্রি। পরিচিত প্রতিপক্ষ পেয়ে লামিন ইয়ামালও ঘোরাতে পারেন ছড়ি। ডালাসের প্রথম সেমিফাইনালে যাদের উপর নজর রাখতে হবে তাদের নিয়ে এবারের প্রতিবেদন। ফ্রান্স আর স্পেন মানেই ব্লকবাস্টার। 24-এর ইউরো, 25-এ নেশনস লিগের পর 26-এ এসে আরও একটা সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ফুটবল জায়ান্ট। তবে মঞ্চটা বিশ্বকাপ বলেই ডালাসের এই দ্বৈরথ ছাড়িয়ে যাবে আগের সবকিছু। প্রথম সেমিতে কে হবে নেক্সট ফ্যাক্টর, কার পায়ের জাদুতে ভাগ্য ঘুরবে ম্যাচের, নাম আছে বহু। তবে একটা লড়াই যোগ করবে বাড়তি উন্মাদনা, যেখানে প্রতিশোধের অপেক্ষায় ফর্মের তুঙ্গে থাকা কিলিয়ান আর পছন্দের প্রতিপক্ষ পাচ্ছে লামিন ইয়ামাল। ডালাসে তাই কিছুটা এল ক্লাসিকোর উত্তাপ। তবে জিততে হলে এমবাপ্পের ভাঙতে হবে রেকর্ড। জাতীয় দল কিংবা ক্লাব
নকআউটে এখনও ইয়ামালের বিপক্ষে জিততে পারেননি ফ্রেঞ্চ ফরওয়ার্ড। সে রেকর্ড ভাঙায় বিশ্বকাপ সেমির মতো মঞ্চ আর কোথায়। গোল্ডেন বুটের দৌড়ে আছেন এমবাপে, অন্যদিকে এখনও নিজের সেরা পারফরমেন্সের অপেক্ষায় ইয়ামাল। যদিও প্রিয় প্রতিপক্ষই পাচ্ছেন এই উইঙ্গার। লেস ব্লুদের বিপক্ষে 2 ম্যাচে 3 গোল, তার আন্তর্জাতিক গোলের টালির যা প্রায় অর্ধেক। অবশ্য প্রথম সেমিফাইনালে আলো কাটতে পারেন আরও অনেকে। তাদের মধ্যে নিঃসন্দেহে থাকছেন রদ্রি। ব্যালনজয়ী এই ফুটবলার স্পেনের এই দলটার মূল চালিকা শক্তি। বিশ্বকাপে এই মিডফিল্ডার ঠিক কতটা ছন্দে আছেন তার প্রমাণ এই পরিসংখ্যান। তবে সুপারহিট শোয়ের ভাগ্য যদি নির্ধারিত সময়ে নিষ্পত্তি নাও ঘটে, মন খারাপের কারণ নেই, কারণ দেশাম কিংবা লা ফুয়েন্তের আছে সুপার সাবের নামে একাধিক অস্ত্র। স্পেনের সুপার সাব মিকেল মেরিনো হলে ফরাসিদের সাহায্য করতে পারেন রায়ান চেরকি। টানা 2 ম্যাচে স্পেনকে উদ্ধার করেছেন মেরিনো। চেরকি অবশ্য সুযোগ পাননি তেমন। তবে দুজনের প্রিমিয়ার লিগ পরিসংখ্যানে পার্থক্য টানলে স্পেন জয়ে দেশাম দ্বারস্থ হতে পারেন সিটি তারকার কাছে। এদের বাইরেও ডালাসের আলো কাড়ার যোগ্যতা আছে আরও অনেকের। দলের হয়ে ত্রাতা কে হবেন সে উত্তর জানে সময়। আপাতত ফুটবল প্রেমীদের অপেক্ষা দারুণ এক দ্বৈরথ দেখার। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইউরো 2024-এর পর এবার ফিফা বিশ্বকাপের মহামঞ্চ। ভেন্যু বদলে গেলেও সেমিফাইনালে সেই চিরচেনার রোমাঞ্চ নিয়ে আবারও মুখোমুখি ফ্রান্স আর স্পেন। ডালাসে গতি আর কৌশলের চরম পরীক্ষা দিতে হবে দু দলকেই, যেখানে দিদিয়ের দেশমের বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের মুখোমুখি হবে দে লা ফুয়েন্তের ধীরস্থির ফুটবল। দেখা যাবে 2 ভিন্ন ধারার ফুটবল দর্শনের সংঘর্ষ। কাগজে কলমে লড়াইটা ফ্রান্স আর স্পেনের, কিন্তু ডাগআউট থেকে এই ম্যাচের মধ্যমণি 2 মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম এবং লুই দে লা ফুয়েন্তে। আধুনিক ফুটবলের পরিভাষায় 2 মায়েস্ট্রোর ট্যাকটিক্যাল যুদ্ধ হতে চলেছে AT&T স্টেডিয়ামে। ফ্রান্স খেলছে 4-2-3-1 ফরমেশনে। শুরুর দিকে চুয়ামেনি থাকলেও আপাতত কোনে আর রাবিও মাঝমাঠে ভারসাম্য রাখছেন, আর তাদের সামনে দেমবেলে অলিস 2-3 মিলে তৈরি করছেন এমন এক আক্রমণ ভাগ যা এই বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণে সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে। সবার সামনে এমবাপে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। 6 ম্যাচে 16 গোল করা এই দল প্রতিপক্ষকে শুধু চাপেই রাখে না, বল দখলে না রেখেও দ্রুত ট্রানজিশনে গোল বের করে আনতে সক্ষম। স্পেন সেই চিরচেনা টিকিটাকা থেকে সরে এসে এবার খেলছে অনেক বেশি নিয়ন্ত্রিত, ধীর আর পরিণত ফুটবল। রদ্রি আর পেদ্রি মাঝমাঠে বল ধরে রাখেন, আর দলটার আসল শক্তি রক্ষণে। 5 ম্যাচে মাত্র 1 গোল হজম, যা এই বিশ্বকাপের সেরা রক্ষণ। তবে আক্রমণে তারা এখনো পুরো ছন্দে ওঠেনি। লামিনে ইয়ামাল চোট কাটিয়ে ফিরলেও গ্রুপ পর্বের পর আর গোলে অবদান রাখতে পারেননি। শেষ 2 ম্যাচেই বদলি মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোল স্পেনকে বাঁচিয়েছে। দেশমের পরিকল্পনা স্পষ্ট, মাঝমাঠ সংক্ষিপ্ত রেখে আক্রমণে সর্বোচ্চ বিনিয়োগ আর প্রতিপক্ষকে গতির মুখে ফেলে দেয়া। অন্যদিকে দে লা ফুয়েন্তে খেলছেন ধৈর্যের খেলা, নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেরিতে আঘাত হানা। ইতিহাস অবশ্য স্পেনের পক্ষেই কথা বলছে। ইউরো 2024 সেমিফাইনাল আর 2025 নেশনস লিগেও তারা ফ্রান্সকে হারিয়েছে অবলীলায়। ফ্রান্স জিততে চাইলে রদ্রি পেদ্রি জুটিকে বল ধরতে না দিয়ে দ্রুত প্রেসিং করতে হবে, আর এমবাপে দেমবেলেদের গতি কাজে লাগিয়ে স্পেনের রক্ষণ ভাঙতে হবে ট্রানজিশনে। স্পেনের জন্য চ্যালেঞ্জ হবে তাদের সলিড রক্ষণ ধরে রাখা এবং ইয়ামালকে জ্বলে উঠতে দেয়া, যাতে ফ্রান্সের উপর মানসিক চাপ তৈরি করা যায় গত 2 সাক্ষাতের স্মৃতি দিয়ে। সব মিলিয়ে এটা হতে যাচ্ছে আক্রমণ বনাম নিয়ন্ত্রণের এক ধ্রুপদী লড়াই। কে জিতবে সেটা নির্ভর করবে কোন দল নিজেদের পরিকল্পনায় বেশি স্থির থাকতে পারছে তার উপর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপের শেষ 4 দলের মহারণের অপেক্ষায় ফুটবল বিশ্ব। প্রথম সেমিতে ফ্রান্স স্পেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা সবার। লা রোহাদের শক্তি, পাসিং আর টিম অ্যাটাক। অন্যদিকে গতি ও দ্রুত কাউন্টার অ্যাটাকের সক্ষমতায় আত্মবিশ্বাসী লেস ব্লুস। এদিকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলা মেসির হাতে আরও একবার শিরোপা দেখার স্বপ্ন আর্জেন্টিনার সমর্থকদের। তবে কেন বেলিংহ্যামের ফর্ম ও ইংল্যান্ডের শক্তিশালী মিডফিল্ডের চ্যালেঞ্জ সামলে আর্জেন্টিনার ফাইনালে ওঠা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। 48 দলের বিশ্বকাপ 1 মাসেরও বেশি সময়ের লড়াই। কত নাটক, অঘটন, চমক আর ইতিহাস। স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকা বিশ্বকাপে এখন বাকি শুধু শেষ 4-এর লড়াই।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্ট জুড়ে স্পেন খেলেছে সবচেয়ে ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল। বলের দখল, দ্রুত পাসিং আর ইয়ামাল ওয়ারজাবাল অলমোদের আক্রমণ তাদের বড় শক্তি। অন্যদিকে ফ্রান্সের বড় শক্তি এমবাপ্পে, দেমবেলে ও অলিসেদের গতি, শারীরিক সক্ষমতা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। ফ্রান্সের যে ফরওয়ার্ড আছে এদেরকে আটকানোটা আসলে স্পেনের জন্য একটা বড় কাজ হয়ে দাঁড়াবে। অ্যাটাকিং আউটপুটের কথা চিন্তা করলে আমরা বলবো দেশাম ইজ মোর এফিশিয়েন্ট কন্ট্রোল অফ দ্য গেম। এই জায়গাটাতে ফুয়েন্তে এখন পর্যন্ত বেশি এফেক্টিভ। দ্বিতীয় সেমিফাইনালে অপেক্ষা করছে আরেকটি হাই ভোল্টেজ লড়াইয়ের। আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড। নকআউট ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় স্ক্যালনির কৌশল এবং মেসির নেতৃত্ব বড় শক্তি। অন্যদিকে ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহ্যামের ফর্ম এবং শক্তিশালী মিডফিল্ড। ইংল্যান্ড একটা ভালো চ্যালেঞ্জ দিবে। ছোট টিম হোক, মাঝারি টিম হোক, প্রত্যেকটা ম্যাচই স্ট্রাগল করে জিততে হয়েছে আর্জেন্টিনাকে। সেমিফাইনালে সবচেয়ে দুর্বল ডিফেন্স ইংল্যান্ডের এবং সবচাইতে শার্প অ্যাটাক ফ্রান্সের, তারপর আর্জেন্টিনার আমরা বলবো। স্ক্যালনি যদি আবারও সেই সেন্ট্রাল ওভারলোড অ্যাপ্রোচে যায়, 4-4-2 4টা মিডফিল্ডার খেলায়, সেন্ট্রাল মিডফিল্ডার, এই ম্যাচ তাহলে ইংল্যান্ড জিতবে। সেমিতে ওঠা 4 দলেরই শোকেসে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেমিফাইনালে কাউকে হট ফেভারিট বলার সুযোগ নেই। এখানে পার্থক্য করে দিতে পারে একটা মুহূর্ত, একটা ভুল কিংবা একজন তারকার জাদুকরী নৈপুণ্য। একদিকে নতুন নায়ক হওয়ার স্বপ্ন, অন্যদিকে একটা প্রজন্মের শেষ বিশ্বকাপের গল্প। 48 থেকে বাকি কেবল এখন 4টি দলে, আর ওই স্বপ্নের ফাইনালে খেলে কোন দুই দল সেটা দেখার জন্য অপেক্ষায় পুরো বিশ্ব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। কানসাসে শেষবারের মতো অনুশীলন করেছে লিওনেল মেসির দল। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও থ্রি লায়ন্সদের বিপক্ষে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। তবে কোচ সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচের আগে। অন্যদিকে ইংল্যান্ড দলে শুধু ডেকলান রাইসকে নিয়েই কিছুটা শঙ্কা আছে। আটলান্টা থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। অনেকেই বলছেন থ্রি লায়ন্সদের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখাবে লিওনেল মেসির দল। কিন্তু আসলেই কি আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটা এতটাই সহজ হবে? এর উত্তর জানতে আরো কটা দিন অপেক্ষা করতে হবে। তার আগে জানাতে চাই দু দলের সব শেষ অবস্থা। কিছুটা কাকতালীয় হলেও এই বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ক্যানসাস সিটিকে বেছে নিয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবল দল। সেই ক্যানসাসে স্থানীয় সময় সোমবার শেষবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল এবং সেই অনুশীলন গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। এবার একটু আর্জেন্টিনার দল নিয়ে কথা বলতে চাই। দুটো চেঞ্জেস আনতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কোচ, এবং সুইজারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে হয়তো সাইড বেঞ্চে দেখা যেতে পারে। তার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে একাদশে খেলাতে পারেন লিওনেল স্ক্যালোনি, এবং একই সঙ্গে আরও একটা চেঞ্জ হতে পারে, সেটা রাইট ব্যাকে। আমরা দেখেছি পুরো বিশ্বকাপে কিন্তু দুই সেন্টার ব্যাক আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো দুর্দান্ত ছন্দে আছেন, তারা গোল করেছেন, গোল করিয়েছেন। তবে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এবার একটু ইংল্যান্ড দল নিয়ে বলতে চাই। শুধুমাত্র সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জারেল কোয়ানশা। তবে দলের বাকি সদস্যরা কিন্তু খেলার জন্য মোটামুটি বলা যায় ফিট রয়েছেন। শুধু কিছুটা শঙ্কা রয়েছে ডেকলান রাইসকে নিয়ে। এই মিডফিল্ডার মেক্সিকোর বিপক্ষে যে ম্যাচটা খেলেছিলেন নকআউট পর্বে, সেই ম্যাচে মেক্সিকোতে গিয়ে পেটের পীড়ায় ভুগছিলেন, এবং এই সবশেষ ম্যাচটি যে খেলেছে নরওয়ের বিপক্ষে, এই ম্যাচের আগে টানা 3 দিন তিনি শুধু বিছানায় শুয়েছিলেন এবং তিনি বিশ্রামে ছিলেন। তিনি খেলবেন কিনা এটাই কিন্তু আসলে মূল চিন্তার বিষয় ইংল্যান্ড দলের জন্য, কারণ আমরা জানি ইংল্যান্ড দলের মিডফিল্ডের অন্যতম কাণ্ডারি কিন্তু ডেকলান রাইস। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে দুজন ফুটবলারের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা কিন্তু ছিলই। নিকো ওরেলি এবং এজরি কনসা, এই দুজনকে কিন্তু কোচ থমাস টুখেল তুলে নিয়েছিলেন। প্রতিপক্ষ আর্জেন্টিনা নিশ্চিতভাবেই ইংল্যান্ড দলের প্রত্যেকটা খেলোয়াড় চাইবে ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে এবং একই সঙ্গে দলের জন্য সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালকে ঘিরে কঠোর সতর্কতায় আটলান্টার স্থানীয় প্রশাসন। দুই দেশের সমর্থকদের মাঝে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই অবস্থান। তবে দীর্ঘদিন শহরটিতে থাকায় বাংলাদেশি প্রবাসীদের বিশ্বাস, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখে দিতে পারবে সেখানকার পুলিশ। আটলান্টা থেকে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। 24 বছর পর বিশ্বকাপে ইংল্যান্ড আর্জেন্টিনা দ্বৈরথ, দুই হাই ভোল্টেজ দলের লড়াই। কে হাসবে শেষ হাসি, এই নিয়ে চলছে
জল্পনা কল্পনা। এই মুহূর্তে আমি আছি আটলান্টায়, যেখানে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জর্জিয়া অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট আরেফিন বাবুল ভাই। তিনি দীর্ঘদিন ধরে জর্জিয়াতে অবস্থান করছেন, আটলান্টায় অবস্থান করছেন, এবং আমরা জানি আটলান্টায় প্রচুর বাংলাদেশি কিন্তু বসবাস করেন। তার কাছে জানতে চাইবো, যেহেতু এখানে অতীতে একটা ম্যাচ হয়েছে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটা, সেখানে অনেক বাংলাদেশি দেখেছিলাম। বাবুল ভাই, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। কেমন ক্রাউড এক্সপেক্ট করছেন? যেহেতু আটলান্টায় বেশ কিছু বাংলাদেশে যাবে, আর যেহেতু আর্জেন্টিনা রয়েছে, আর্জেন্টিনার ফ্যান বাংলাদেশিদের আপনি জানেন 2টা গ্রুপে বিভক্ত, একটা আর্জেন্টিনা একটা ব্রাজিল। তো সেই দিক থেকে অনেক ক্রাউড যাবে। বেশিরভাগ লোক হয়তো রেস্টুরেন্টগুলোতে বসে দেখবে, বাসায় বসে দেখবে। অলিম্পিকের পরে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, হয়তোবা অলিম্পিকের মতো ওই পর্যায়ের না, কিন্তু ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালও কিন্তু একটা বড় ম্যাচ। আটলান্টায় থাকছেন আপনি, আটলান্টাবাসী হিসেবে এটা আপনাদের জন্য আসলে কতটা গর্বের? অলিম্পিকের সময় আসলে এখানে বাঙালি ছিল একেবারেই কম। এক সময় বোধহয় I don't think so, they have more than few thousands. আর এখানে এখন অলমোস্ট 45 to 50,000 পিপল বাস করে বাংলাদেশি। সেমিফাইনালে আটলান্টা হচ্ছে, আমি অনেক 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 গর্বিত। আটলান্টায় খেলা হচ্ছে দেখেই খেলাটা আরও বেশি ভালো হওয়ার আমি বিশ্বাস করি, কারণ এখানে সারাউন্ডেড যে স্টেটগুলি রয়েছে সেখান থেকে ইজিভাবে লোকগুলো এখানে আসতে পারবে। আপনি তো আটলান্টায় দীর্ঘ সময় রয়েছেন, আপনি একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই যে তারা কতটা তৎপর থাকতে পারে। প্রথমত স্টেডিয়ামটা যেখানে সিচুয়েট, যেখানে স্টেডিয়ামটাকে বানানো হয়েছে, এই জায়গাটা ডাউন টাউনের ভিতরে, এখানে গন্ডগোল করার মানে স্কোপ খুবই কম। কারণ এখান থেকে আপনি জানেন, আপনি যেহেতু আগের খেলাগুলো দেখেছেন, ওইখানে সমস্ত রাস্তাগুলি আশেপাশে সারাউন্ডেড যত রাস্তা আছে সবগুলি প্রায় বন্ধ থাকে। আপনি 1 মাইলের মধ্যে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। আর ওই এলাকাগুলি এত বেশি ঘন এলাকা, ওইটা কিছু ঘন জনবসতি রয়েছে, অফিস রয়েছে। প্রশাসন আটলান্টায় ওয়ান অফ দ্য বেস্ট প্রশাসন, ওরা কন্ট্রোল করবে। আই ডোন্ট থিঙ্ক সো কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। 104 ম্যাচের এই বিশ্বকাপের 100টি ম্যাচ শেষ, আর মাত্র 4 ম্যাচ বাকি। এরপরে হয়তোবা নতুন কোনো দল অথবা যারা 4টি দল খেলছে তারা প্রত্যেকে বিশ্ব চ্যাম্পিয়ন, নতুন করে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পাবে। এই 4 দলের যে কোনো একটা, সবারই প্রত্যাশা কিন্তু শেষভাবে ভালো মতো শেষ হোক এই বিশ্বকাপ ফুটবল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে প্রথমবারের মতো নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেল আর্লিং হালান্ডের দল। দেশের মাটিতে বিমান নামতেই ওয়াটার ক্যানন স্যালুটে বরণ করে নেওয়া হয় ফুটবলারদের। এরপর ছাদখোলা বাসে রাজধানী অসলোতে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তারা। সেই উদযাপনে যোগ দেয় নরওয়ের রাজপরিবারও। মুহূর্তেই উৎসবের শহরে পরিণত হয় অসলো। নরওয়ের আকাশসীমায় বিমান পৌঁছতেই দুপাশে এয়ারফোর্সের F-35 যুদ্ধ বিমানের গার্ড অফ অনার। বিশেষ ওই বিমানে ফিফা বিশ্বকাপ মাতানো আর্লিং হাল্যান্ডের দল। তাই তো দেশটির মাটিতে বিমান নামতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। এরপর বিমানবন্দর থেকেই উদযাপন শুরু। এই আয়োজন কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া নরওয়ে ফুটবল দলের জন্য। অবশ্য 28 বছর পর বিশ্বকাপে ফিরে যে মুগ্ধতা ছড়িয়েছে হল্যান্ড ওডেগার্ডরা, সেটা কোনো অংশেই ইতিহাস গড়ার চেয়ে কম নয়, যাকে ঘিরে নতুন স্বপ্ন বুনছেন নরওয়েজিয়ানরা। পরের এই দৃশ্যটা দেখে মনে হবে ইতিহাস গড়ে কোনো দল শিরোপা নিয়ে ঘরে ফিরেছে। রাজধানীর অসলোর রাজপথে সমর্থকদের স্রোত ঢেলে ছাদখোলা বাসে রাজকীয় বরণ। রাস্তার দুপাশে লাল জার্সি সমুদ্র, হাতে নরওয়ের পতাকা, আর মুখে একটাই স্লোগান, ধন্যবাদ নরওয়ে। প্রায় 3 দশক পর বিশ্বকাপে ফিরে নরওয়ে কেবল আসরের অংশই নেয়নি, বরং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও সেনেগালের মতো দলকে হারিয়ে খেলেছে কোয়ার্টার ফাইনাল, যেখানে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে হেরে থামে বিশ্বকাপ যাত্রা। ওই ম্যাচ হারলেও দলটা মন জয় করে নিয়েছে সমর্থকদের। হল্যান্ড ওডেগার্ডদের নৈপুণ্যে এবারই যে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টারে খেলেছে নরওয়ে। এবছর নরওয়ে দল যেটা করেছে সেটা আমাদের প্রত্যাশারও অনেক বাইরে ছিল। তাই আমার মনে হয় পুরো নরওয়ের এই জাতীয় দলকে সম্মান জানানো উচিত, কারণ বিশ্বকাপ জুড়েই তারা অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছে। সমর্থকদের স্রোত ঠেলে দলটি যাত্রা থামে অসলোর রাজপ্রাসাদের সামনে, যেখানে জড়ো হন লক্ষাধিক সমর্থক। এ সময় উদযাপনে যোগ দেন রাজপরিবারের সদস্যরাও। এরপর চিরচেনা সেই ভাইকিং সেলিব্রেশন, যার নেতৃত্ব দেন ক্রাউন প্রিন্স হাকন। রাজপ্রাসাদের আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে করে অসলো শহর ঘুরে বেড়ায় নরওয়ে ফুটবল দল। বিশ্বকাপের ইতিহাস গড়া এই দলের প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাতে পুরোটা সময় সঙ্গী ছিলেন অসংখ্য সমর্থক।
আমি ভীষণ গর্বিত, পুরো অভিজ্ঞতা অসাধারণ। আমি নরওয়ে ও স্পেন দুই জায়গাতেই ছিলাম, আর সব সময় নরওয়ের মানুষের সেই উচ্ছ্বাস আর সমর্থন অনুভব করেছি। সত্যি এটা অবিশ্বাস্য এক অনুভূতি। আমি এখানে এসেছি কারণ সবাইকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে। আমি আর আমার সঙ্গীকে আগেই বলেছিলাম, যদি নরওয়ে হেরে যায় আর মানুষ একসঙ্গে জড়ো হওয়া বন্ধ করে দেয়, তাহলে সেটা নরওয়ের জন্য সত্যিই দুঃখজনক হবে। তাই সবাইকে একসঙ্গে মিলিত হয়ে জীবন উপভোগ করতে আর আনন্দ করতে দেখে আমরা খুব খুশি। নরওয়ের এই দৃশ্য একটা কথাই মনে করিয়ে দেয়, সব চ্যাম্পিয়ন ট্রফি জেতে না, কেউ জিতে নেয় পুরো একটা দেশের হৃদয়। এবারের বিশ্বকাপে সেই গল্পের নামটাই নরওয়ে। রাফি আমিন, সময় সংবাদ। টেস্ট এবং ওয়ানডেতে হারের পর টি-20 সিরিজে জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচটি। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাসের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। ম্যাচের আগে পুরো দল নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডের ভুলগুলো সূত্রে টি-20তে ভালো করার প্রত্যয় জানান তাওহিদ হৃদয়। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে জিততে চান সিরিজ। 17 ও 19 জুলাই মাঠে গড়াবে সিরিজের বাকি 2 ম্যাচ। টার্গেট থাকবে যে টিমকে জেতানোর। আমি টিমকে আমার দিক থেকে যতটুকু পারবো টিমকে আমার দিক থেকে সার্ভ করার চেষ্টা করবো, এবং অবশ্যই এটা একটা গর্বের বিষয়, প্রাইডের ব্যাপার যে টিমকে সার্ভ করা। বাট অ্যাট দ্য সেম টাইম দিন শেষে রেজাল্টটা বেশি জরুরি। তো অ্যাজ এ টিম হিসেবে আমরা চাই যেন আমরা সিরিজটা জিততে পারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা। কোথাও বলা হচ্ছে 35 লাখ টাকার তার চুরি হয়েছে, কোথাও আবার দাবি করা হচ্ছে চোরকে ধরেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, মাঠ পর্যায়ের করা তদন্ত ও সিসিটিভি ফুটেজের তথ্য বলছে আলোচিত এসব দাবির বেশিরভাগই অতিরঞ্জিত। সিলেট থেকে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অন্যতম নান্দনিক ক্রিকেট ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবুজ পাহাড় ঘেরা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল সহ দেশের বড় বড় ম্যাচ। আধুনিক ফ্লাডলাইটের আলোয় বহু স্মরণীয় ম্যাচের সাক্ষী এই স্টেডিয়ামই এবার আলোচনায়, তবে ক্রিকেটের জন্য নয়, ফ্লাডলাইটের কিছু তামার তার চুরির ঘটনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্টেডিয়াম থেকে 35 লাখ টাকার ফ্লাডলাইটের তার চুরি হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ বলছে প্রায় 25 মিটার তামার তার ও কিছু বৈদ্যুতিক তার কাটা হয়েছে, যার আনুমানিক মূল্য 1 লাখ টাকার কিছু বেশি। অর্থাৎ 35 লাখ টাকার ক্ষতির দাবি বাস্তবতার সঙ্গে মিলছে না। এছাড়া গুজব ছড়িয়েছে চোরকে আটক করে ছেড়ে দেওয়া হয় কর্তৃপক্ষের সম্মতিতে, তবে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজে মেলেনি সে প্রমাণও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি কোনো সংঘবদ্ধ নাশকতামূলক চক্র নয়, বরং ছিচকে চোর বা মাদকাসক্তদের কাজ হতে পারে। স্টেডিয়ামের পশ্চিম পাশে গ্রিন গ্যালারির পাশে পাহাড়ের মধ্যে যে টাওয়ারটা, এটা রাতের অন্ধকারে দুজন চোর এটা থেকে এক টুকরো তার নিয়ে যায়, যে অংশটা হলো ডিপি বক্সের কিছু তার, যার আনুমানিক মূল্য আসলে 24 মিটারের মতো তার সাথে কিছু ইলেকট্রিকের কিছু তার ছিল আর কি। সব মিলে হয়তো 1,35,000 টাকা সর্বোচ্চ। ঘটনার পরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিসিবির নিরাপত্তা বিভাগ থেকে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানও ঘটনাটি পরিদর্শন করে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেটের বিসিবি পরিচালক কাইম চৌধুরী। এই যে এফসিসি ফুটেজ পেয়েছে বা পুলিশ ইনভেস্টিগেশন করছে, যদি এইখানে আমাদের স্টেডিয়ামের কোনো স্টাফ কোনোভাবে জড়িত থাকে, চাকরিচ্যুত হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। ধন্যবাদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারের ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ মন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেয়ার ঘোষণা। স্টার্টআপের জন্য আইসিটি বিভাগে 500 কোটি টাকার তহবিল গঠন, 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার।
এবং বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনো ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, উত্তরেও বাড়ছে তিস্তার পানি। দুর্গতদের দ্রুত ত্রাণ দেওয়ার নির্দেশ মন্ত্রীর। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।